Hello everyone, welcome to my YouTube channel Study in Bengali। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 10। দেখো, তোমাদের সবাইকে বলে রাখি, গ্রুপ ডি পরীক্ষার রেলের গ্রুপ ডি পরীক্ষার নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে, প্লাস ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। 32,438টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটা করে রেখো, কারণ পরের দিকে কিন্তু সার্ভারের ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রাণী জগতে সবথেকে বড় বিভাগ কোনটি? দেখো, এটা কিন্তু একটা খুবই কমন প্রশ্ন, আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাণী জগতে সবথেকে বড় বিভাগ অর্থাৎ সবথেকে বড় ফাইলাম, ঠিক আছে, সবথেকে বড় ফাইলাম কোনটি? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। আর্থ্রোপোডা, আনিলিডা, মোলাস্কা ও ফাঙ্গি। দেখো, সবার প্রথমে ফাঙ্গিকে কিন্তু বাদ দাও, তার কারণ ফাঙ্গিকে কিন্তু আমরা কিংডম বলবো, আমরা কিন্তু ফাইলাম বলবো না। তারপর মোলাস্কা আছে, মোলাস্কা কিন্তু যাদের খোলস থাকে, যে সমস্ত প্রাণীরা খোলসের মধ্যে থাকে এবং যারা খুব আস্তে চলে তাদেরকে কিন্তু মোলাস্কা বলে। মোলাস্কা আমাদের সঠিক অ্যান্সার হবে না, ঠিক আছে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্থ্রোপোডা, ঠিক আছে। আর্থ্রোপোডা মানে কিন্তু কীট পতঙ্গ, ঠিক আছে। এক কথায় বলতে গেলে আর্থ্রোপোডা মানে কিন্তু কীট পতঙ্গ। আর এই যে কীট পতঙ্গের যে ফাইলামটা আছে, যে বিভাগটা আছে, এটা কিন্তু প্রাণী জগতের মধ্যে সবথেকে বড় বিভাগ। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্থ্রোপোডা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 2 নম্বর কোশ্চেন। ফেনোলফথলিনের উপস্থিতিতে খাড়ের রং কেমন হয়? দেখো, এই যে ফেনোলফথলিন আছে, এটা কিন্তু সবার প্রথম একটা নির্দেশক, ঠিক আছে। নির্দেশক মানে কি? এই ফেনোলফথলিনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে কোনো একটা দ্রবণ ক্ষারীয় নাকি সেটা আম্লিক, ঠিক আছে। যেরকম করে লিটমাস পেপার কাজ করে, লিটমাস পেপার যেরকম আমরা যদি নীল লিটমাসকে অ্যাসিডের মধ্যে ডোবাই তাহলে লাল হয়ে যায়, বা লাল লিটমাসকে যদি আমরা ক্ষারের মধ্যে দিই তাহলে নীল হয়ে যায়, ঠিক সেরকমভাবে ফেনোলফথলিনও কিন্তু একটা নির্দেশক, যেটা কিন্তু অ্যাসিড বা ক্ষারের রঙের মাধ্যমে কিন্তু নির্দেশ করে যে কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার। দেখো, এখানে কি বলেছে? এখানে কিন্তু বলেছে ফেনোলফথলিনের উপস্থিতিতে ক্ষারের রং কেমন হয়, ঠিক আছে। ফেনোলফথলিনের উপস্থিতিতে ক্ষারের রং কিন্তু গোলাপি রঙের হয়ে যায়, ঠিক আছে, গোলাপি রঙের হয়ে যায়। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে, ক্ষারের রং যদি গোলাপি হয় তাহলে অ্যাসিডের রং কি হয়ে থাকে? দেখো, অ্যাসিড বা প্রশমিত দ্রবণ, যেটাকে আমরা জল বলবো, ঠিক আছে, অ্যাসিড বা প্রশমিত দ্রবণ দুটোরই রং কিন্তু ফেনোলফথলিনের মাধ্যমে অপরিবর্তনীয় থাকে। অর্থাৎ আমরা যদি অ্যাসিড বা জলকে যদি, বা এরকম জলের মতো এরকম কোনো সাবস্টেন্স যেটার পিএইচ ভ্যালু 7, সেটাকে যদি আমরা ফেনোলফথলিনের মধ্যে দিই তাহলে কিন্তু সেটার কোনো রকম কালার চেঞ্জ হবে না। একমাত্র কালার চেঞ্জ কিন্তু ক্ষারে দিলেই কালার চেঞ্জ হবে, ঠিক আছে। যদি আমরা কোনো রকম, মনে করো ক্ষার বলতে আমরা কিন্তু এখানে বলতে পারি ডিটারজেন্ট বা যে কোনো প্রকার সাবান যদি আমরা ফেনোলফথলিনের মধ্যে দিই, সাবানের গুঁড়ো বা সাবানের যে সার্ফের যে গুঁড়ো আছে সেটা যদি আমরা ফেনোলফথলিনের মধ্যে দিই তাহলে কিন্তু ফেনোলফথলিনের রঙটা গোলাপি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 3 নম্বর কোশ্চেন। ধাতুর উজ্জ্বল উপরিতল থাকাকে কি বলে? দেখো, ধাতুর যে উজ্জ্বল উপরিতল থাকে, এক কথায় বলতে গেলে দেখবে তোমরা যে কোনো ধাতুর টুকরো নেবে সেটা কিন্তু লাস্টারাস হয়ে থাকে, ঠিক আছে। লাস্টারাস মানে কি? ওর মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা থাকে, যদি ওর ওপরে আলো পড়ে তাহলে কিন্তু সেটা চকচক করে। তো এটাকে কি বলা হয়ে থাকে? দেখো, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ধাতব উজ্জ্বলতা, ঠিক আছে, ধাতব উজ্জ্বলতা। ইংলিশে কিন্তু এটাকে বলা হয়ে থাকে লাস্টারাস, ঠিক আছে, লাস্টারাস কিন্তু বলা হয়ে থাকে ইংলিশে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 4 নম্বর কোশ্চেন। উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? একটা এভারগ্রিন কোশ্চেন, আর এই কোশ্চেনটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। উদ্ভিদের যে কোষ প্রাচীর অর্থাৎ উদ্ভিদের যে সেল ওয়াল থেকে থাকে সেটা কী দিয়ে তৈরি করা হয়? দেখো, উদ্ভিদের যে সেল ওয়াল সেটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, সেলুলোজ দিয়ে কিন্তু তৈরি করা হয়। এইবার যে ক্লোরোপ্লাস্ট, দেখো এখানে যে ক্লোরোপ্লাস্ট অপশানটা আছে, এই ক্লোরোপ্লাস্ট দিয়ে কী করা হয়? দেখো, ক্লোরোপ্লাস্টের কারণের জন্য কিন্তু উদ্ভিদের পাতার ভেতরে একটা ক্লোরোপ্লাস্ট কিন্তু একটা সবুজ রঙের রঞ্জক পদার্থ, যার জন্য কিন্তু উদ্ভিদের পাতার রং সবুজ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 5 নম্বর কোশ্চেন কি বলছে? 25 ডিগ্রি উষ্ণতায় পাতিত জলে, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে পাতিত জল, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে পাতিত জল মানে কি? দেখো, পাতিত জল মানে কিন্তু ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে, ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে, ডিস্টিলড ওয়াটার। অর্থাৎ জলের মধ্যে থেকে যখন আমরা সব রকমের মিনারেলসকে বাইরে বের করে নিই তখন সেই জলকে কিন্তু বলা হয় থাকে পাতিত জল বা ডিস্টিলড ওয়াটার। এইবার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই পাতিত জলের মধ্যে শব্দের গতিবেগ কত হয়ে থাকে? এখানে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, একটা হচ্ছে 1498, 1598, 1698 আর 780। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1498। পাতিত জল বা ডিস্টিলড ওয়াটারে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু শব্দের বেগ হয়ে থাকে 1498 মিটার পার সেকেন্ড। এছাড়া তোমাদেরকে বলে রাখি, শব্দের বেগ কিন্তু আমাদের যে বায়ুতে শব্দের বেগ কিন্তু হয়ে থাকে 332 মিটার পার সেকেন্ড। আর শব্দ চলার জন্য কিন্তু কোনো রকমের একটা মাধ্যমের প্রয়োজন হবেই, কোনো রকম মাধ্যম ছাড়া কিন্তু শব্দ চলতে পারবে না। কিন্তু আলো কিন্তু কোনো রকম মাধ্যমে চলতে নাও পারে, ঠিক আছে, মানে এক কথায় আলো চলাচলের জন্য
জন্য কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, আলো কিন্তু ভ্যাকিউম অর্থাৎ শূন্য স্থানেও কিন্তু আলো চলতে পারে, আর আলোর গতিবেগ কিন্তু সর্বাধিক হয়ে থাকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাতিত জলের শব্দের গতিবেগ কত হয়ে থাকে, সেটা হয়ে যাবে কিন্তু 1498 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নম্বর কোশ্চেন, সূর্য থেকে নির্গত কোন রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। দেখো আশা করি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সকলেই পারবে। তো আমরা সবার প্রথমে অপশানগুলো একবার দেখে নেবো, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে, এক্স রে আছে, অতিবেগুনি রশ্মি আছে, ফোটন কণা আছে, আর ওজোন আছে। দেখো এটাকে কিন্তু আমরা এলিমিনেশনের মাধ্যমেও করতে পারবো। সবার প্রথম ওজোনকে বাদ দাও, তার কারণ ওজোন কিন্তু সূর্য থেকে নির্গত হয় না। দেখো এরপর যে ফোটন কণা আছে, এই ফোটন কণাকে কিন্তু কাজে লাগিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে, ঠিক আছে। এরপর যে এক্স রে আছে, এক্স রে আমরা সকলেই জানি এক্স রে কিন্তু কোনো রকম তেজস্ক্রিয় পদার্থের থেকে এক্স রে বেরোতে পারে, কিন্তু এই যে অতিবেগুনি রশ্মি আছে, ঠিক আছে, এই যে অতিবেগুনি রশ্মি আছে এটা কিন্তু সূর্য থেকে বাইরে বেরোয়, আর এই অতিবেগুনি রশ্মির কারণের জন্যই কিন্তু ত্বকের ক্যান্সার বা স্কিন ক্যান্সার হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া মনে রাখবে আমাদের যে অ্যাটমসফিয়ার, ঠিক আছে, আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে কিন্তু এই অতিবেগুনি রশ্মিকে শুষে নেওয়ার জন্য একটা স্তর থাকে। এইবার সেই স্তরের নাম কি, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন, আধুনিক পর্যায় সারণী কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেখো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকবে। দেখো 3 ধরনের কিন্তু পিরিয়ডিক টেবিল হয়ে থাকে। একটা কিন্তু ডোবেরাইনারের যে ট্রায়োড আছে, অর্থাৎ যেখানে কিন্তু 3টে এলিমেন্টকে এক একটা গ্রুপে সাজিয়ে যেখানে পর্যায় সারণীটা বানানো হয়েছিল। তারপরে কিন্তু নিউল্যান্ডের যেটা গানের সুর, যে গানের যে সপ্তম সুর আছে, সারেগামাপা করে যে সপ্তম সুর আছে, সেই সপ্তম সুরের আদলে তৈরি করা হয়েছিল কিন্তু নিউল্যান্ডের পর্যায় সারণী। আর তারপরে কিন্তু আছে দিমিত্রি মেন্ডেলিফের, যেটাকে আমরা সবথেকে পুরনো পর্যায় সারণী, সবথেকে পুরনো, আর যেটাকে কিন্তু প্রায় 80% থেকে 90% কারেক্ট বলা যেতে পারে, কিন্তু তখনকার দিনে এত এলিমেন্ট না থাকার জন্য কিন্তু সেটাকে আমরা ধরি না। মডার্ন ডে যে আধুনিক যে পর্যায় সারণীটা আছে, যেটা কিন্তু 1905 সালে হেনরি মোজলে দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণী বলে থাকি। এবার এই যে আধুনিক পর্যায় সারণী আছে, এই আধুনিক পর্যায় সারণীকে কীভাবে সাজানো হয়েছে, দেখো আধুনিক পর্যায় সারণীকে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ যে প্রোটন নাম্বার, ঠিক আছে, অর্থাৎ প্রোটন নাম্বার অনুযায়ী কিন্তু প্রোটন নাম্বার বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু এই আধুনিক পর্যায় সারণীটা সাজানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 0.5 KCl এ কতগুলি অণু উপস্থিত। দেখো তোমাদের আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম অ্যাভোগাড্রো সংখ্যা, তোমাদের হয়তো মনে আছে যে অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়ে থাকে, 6.02 ইন্টু 10⁻23, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে থাকে। দেখো 1 KCl এ, ঠিক আছে, 1 KCl এ কিন্তু এই পরিমাণ কিন্তু অণু থাকে 1 KCl, আর এখানে কিন্তু আমাদেরকে 0.5 দিয়েছে। এইবার দেখো 0.5 মানে কত, সবার প্রথমে তোমাদেরকে বলে রেখে দেখো 0.5 মানে কিন্তু হাফ, অর্থাৎ যে অ্যাভোগাড্রোর যে সংখ্যা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কত আছে, 6.02 ইন্টু 10�623, এটাকেই যদি আমরা হাফ করে দিই তাহলেই কিন্তু আমরা 0.5 KCl এ পেয়ে যাবো। তার কারণ 6.02 ইন্টু 10⁻23 এটা কিন্তু তোমার 1 KCl এর মান। তাহলে আমরা যদি এখানে কাটাকুটি করি আমরা দেখতে পাবো এটা কিন্তু হয়ে যাবে 3.01, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3.01 ইন্টু 10⁻23। এবার যদি আমরা অপশানে দেখি, দেখো অপশান যে 1 আছে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 3.01 ইন্টু 10⁻23, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, দেখো এমসিবির পুরো কথা কি। দেখো এমসিবি কিন্তু এখন সকলের বাড়িতে লাগানো হয়ে থাকে, দেখবে যে ফিউজ থাকে সেই ফিউজের পাশে কিন্তু এমসিবি লাগানো হয়ে থাকে। কারো বাড়িতে কিন্তু ফিউজ প্লাস এমসিবি দুটোই থাকে, আর কারো বাড়িতে কিন্তু ফিউজের পরিবর্তে এখন বর্তমান দিনে এমসিবিকে লাগানো হচ্ছে। দেখো এমসিবির যে পুরো কথা সেটা কি আছে, আমি প্রথমে অপশানগুলো একবার পড়ে দিই। দেখো মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রোকার, মিনিয়েচার সার্কিট বাঙ্কার, মিনিয়েচার ব্রেকার সার্কিট। দেখো এইটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এমসিবির যে পুরো যে কথাটা আছে সেটা কিন্তু হয়ে যাবে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ঠিক আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। দেখো এই এমসিবির কাজ কি, ফিউজ তারের যেরকম কাজ হয় না, এই এমসিবিরও কিন্তু সেরকমই কাজ। ফিউজ তারের কাজ কেমন হয়ে থাকে, যে যখন কোনো একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে তখন কিন্তু ফিউজ তারটা গলে যাবে, যাতে বাড়িতে কোনো রকমভাবে লোডশেডিং না হয়। ঠিক এমসিবিও কিন্তু ঠিক এরকম একই কাজ করে থাকে। যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায় তখন কিন্তু এমসিবির যে সুইচটা থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি নিচে নেমে যায়, আর যার ফলে কিন্তু বাড়িতে যে বৈদ্যুতিক যে সংযোগটা থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, আর আমরা কিন্তু লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নম্বর কোশ্চেন, F1 বংশগতিতে ড্যাশ বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতীয়মান। দেখো এটা কিন্তু একটা বংশগতি চ্যাপ্টার থেকে, দেখবে ক্লাস 10-এ কিন্তু বা ক্লাস 9-এ কিন্তু তোমরা
বংশগতি চ্যাপ্টারটা পড়েছিলে। দেখো ক্লাস 10-এর যে বংশগতি চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন কিন্তু দেখতে পাবে, যেহেতু রেলের যে গ্রুপ ডি পরীক্ষা আছে সেটা কিন্তু টেন্ট বেসড পরীক্ষা। দেখো F1 বংশগতিতে ড্যাশ বৈশিষ্ট্য বিদ্যমান ও স্পষ্টত প্রতীয়মান, তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? F1 বংশগতিতে কিন্তু প্রকট যে বৈশিষ্ট্যটা আছে, ঠিক আছে, প্রকট যে বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু F1 বংশগতিতে প্রতীয়মান। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রকট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 11 নম্বর কোশ্চেন। প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কখন ধনাত্মক হয়? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বলেছে আমরা যখন কোনো কাজ করি, ঠিক আছে, কোনো কাজে করার সময় যখন আমরা কোনো জিনিসের ওপরে বল দিই, তখন বল দিলে তো বস্তুটা স্মরণ ঘটে, অর্থাৎ বস্তুটা মনে করো এখানে আছে, আমরা এখানে বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা এই দিকে সরে যাবে। দেখো এইবার বলেছে যে প্রযুক্ত বল দ্বারা কখন কৃতকার্য ধনাত্মক হয়, ঠিক আছে, কখন কৃতকার্য ধনাত্মক বা পজিটিভ হয়ে থাকে। অপশানগুলো কী বলেছে? যখন স্মরণ প্রযুক্ত বলের দিকে হয়, যখন স্মরণ বলের বিপরীত দিকে হয়, যখন স্মরণ বলের ওপরে হয়, যখন স্মরণ বলের নিচে হয়। দেখো এখানে তোমাদেরকে আমি একটা করে অপশান বোঝাই। দেখো যখন স্মরণ প্রযুক্ত বলের দিকে হয়, অর্থাৎ আমাদের যদি এটা কোনো বস্তু থাকে আর আমরা যদি এই দিকে বল প্রয়োগ করি আর বস্তুটা যদি এই দিকে সরে যায়, অর্থাৎ বস্তুটা যদি প্রযুক্ত বলের দিকে সরে যায়, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কৃতকার্য ধনাত্মক হয়ে থাকে। এইবার এর উল্টো কোনটা? এর উল্টোটা মনে করো যে বল এই দিকে আছে, আমরা এই দিকে বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা এই দিকে না গিয়ে বস্তুটা কিন্তু এই দিকে যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ওয়ার্ক হয়, অর্থাৎ কৃতকার্য কিন্তু নেগেটিভ হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো যখন বলের ওপরে সরণ হয়, ঠিক আছে, বলের ওপরে যখন সরণ হয়, অর্থাৎ কোনো একটা বস্তু আছে তার ওপর থেকে যদি আমরা বল প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে? সেক্ষেত্রে কিন্তু শূন্য হয়ে যাবে, তার কারণ এটা কিন্তু কোনো রকম সরণ হবে না। ঠিক সেরকমভাবে নিচের দিক থেকে করলেও কিন্তু কোনো রকম সরণ আমরা দেখতে পাবো না। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? যখন সরণ প্রযুক্ত বলের দিকে হয়, এটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে দুটি করে ইলেকট্রন থাকে? দেখো এর জন্য কিন্তু তোমাদেরকে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। দেখো সবার প্রথমে কত বলেছে? ক্যালসিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কত? সেটা কিন্তু 20। এবার এটাকে যদি আমরা তোমার কনফিগারেশন করি, তাহলে আমরা দেখতে পাবো 2, আর অর্থাৎ প্রথম কক্ষে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, তারপরে এম কক্ষেও কিন্তু 8টি থাকবে, অর্থাৎ 18টা হয়ে গেল, আর যে কে এল এম এন যে কক্ষ থাকবে সেখানে কিন্তু 2টো থাকবে। তো আমাদের ক্যালসিয়াম কিন্তু বাদবাকি অপশানগুলো আমরা দেখব না, এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে ক্যালসিয়াম হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপর দেখো যদি আমরা বাদবাকি কক্ষগুলো দেখি, তো পটাশিয়ামের কিন্তু 19, তা 19কে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব 2, 8, 8, 1, যেটা কিন্তু অ্যান্সার হবে না। এরপর যদি আমরা সোডিয়াম আছে, ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়ামকেও যদি আমরা সাজাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 2, 8 আর 1, সেক্ষেত্রে এটাও কিন্তু সম্ভব হলো না। এরপর যে লিথিয়াম আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এটাকে যদি আমরা কনফিগারেশন করি, তাহলে কিন্তু আমরা পাবো 2 আর 1। তো আমাদের কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়ামের যে শেষের কক্ষ, সেই শেষের কক্ষে কিন্তু 2টি ইলেকট্রন আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি মনোকট উদ্ভিদের উদাহরণ? দেখো এর ভেতর থেকে কোনটা মনোকট উদ্ভিদের উদাহরণ, অর্থাৎ কার একবীজপত্র আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রসুন। রসুন যে গাছটা আছে সেটা কিন্তু মনোকটের এক্সাম্পল, ঠিক আছে, মনোকটের এক্সাম্পল কিন্তু রসুন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের পরবর্তী কোশ্চেন, কার্বন মনোঅক্সাইডের আণবিক ভর কত? দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে এই যে কার্বন মনোঅক্সাইড আছে, এই কার্বন মনোঅক্সাইডের ফর্মুলা জানতে হবে। কার্বন মনোঅক্সাইডের ফর্মুলা কিন্তু CO। এবার বলেছে এর আণবিক ভর কত? দেখো আণবিক ভর বের করতে গেলে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে পারমাণবিক ভর জানতে হবে, আর কিন্তু পারমাণবিক সংখ্যা জানতে হবে। দেখো কার্বনের যে পারমাণবিক সংখ্যা আছে, কার্বনের এখানে আমি লিখলাম কার্বন মনোঅক্সাইড CO, কার্বনের যে পারমাণবিক সংখ্যা আছে সেটা কিন্তু 6 হয়ে থাকে, আর অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 8 হয়ে থাকে। এইবার দেখো যে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর আণবিক ভর কত হয়ে থাকে? ভর কিন্তু হয়ে থাকে কার্বনের 12 আর অক্সিজেনের কিন্তু হয়ে থাকে 16। আমাদেরকে আণবিক ভরই জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা যদি 12 আর 16কে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু 28। তো কার্বন মনোঅক্সাইডের যে আণবিক ভর, কার্বন মনোঅক্সাইডের যে আণবিক ভর সেটা কত হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে 28 গ্রাম, ঠিক আছে, অর্থাৎ 1 মোল কার্বন মনোঅক্সাইডে কিন্তু 28 গ্রাম
এক মোল কার্বন মনোক্সাইডে কিন্তু 28 গ্রাম মোল থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, নিম্নলিখিত কোন অঙ্গে ঐচ্ছিক পেশি থাকে। দেখো ঐচ্ছিক পেশি মানে কি? ঐচ্ছিক পেশি মানে কিন্তু যে পেশিকে আমরা আমাদের ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি। দেখো সবার প্রথমে যে লিভার আছে, এই লিভারের মধ্যে কিন্তু কোনো রকম ঐচ্ছিক পেশি থাকে না, অর্থাৎ লিভারের মধ্যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু সবই আমাদের মস্তিষ্ক কন্ট্রোল করে থাকে। হৃৎপিণ্ডের যে আমাদের হার্ট বিট হয়, সেই হার্ট বিটের ওপরেও কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না। তারপর ফুসফুসের যে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই ফুসফুসের শ্বাস প্রশ্বাসের ওপরেও কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না। আমাদের কন্ট্রোল একমাত্র কোথায় থাকে? আমাদের কন্ট্রোল থাকে কিন্তু আমাদের যে হাতের পেশি আছে, ঠিক আছে, যে হাতের পেশি আছে সেই হাতের পেশিতে কিন্তু আমাদের কন্ট্রোল থাকে, আমরা আমাদের হাতকে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যদি কোনো বস্তুর বেগ 3 গুণ হয় সেক্ষেত্রে ভরবেগের কী পরিবর্তন হবে। দেখো সবার প্রথম কিন্তু তোমাদেরকে ভরবেগের ফর্মুলাটা জানতে হবে। দেখো ভরবেগ সমান সমান কী হয়ে থাকে? পি। ভরবেগ মানে কিন্তু পি হয়ে থাকে। পি ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে এম ইন্টু ভি, অর্থাৎ এম মানে মাস আর ভি মানে কিন্তু ভেলোসিটি বা বেগ। এইবার দেখো বলেছে যে কোনো বস্তুর বেগ যদি 3 গুণ হয়ে থাকে। এবার যদি আমরা এখানে দেখি, তো সবার প্রথমে যে আমরা ফর্মুলাটা পেলাম সেটা কত পেলাম? এম ভি, যে পি ইকুয়ালস টু এম ভি। এবার কি বলেছে? এবার কিন্তু বলেছে যে ভরবেগটা, অর্থাৎ যে বেগ আছে সেটা কিন্তু একই আছে, আর যে ভরটা আছে সেটা কিন্তু 3 হয়ে গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পি ইকুয়ালস টু এখন কি হয়ে গেছে? 3 এমভি হয়ে গেছে। তো এমভি থেকে আর এই যে 3 এমভি কত গুণ? এটা কিন্তু 3 গুণ। তো বেগের কি পরিবর্তন হবে? তো ভরবেগের কি পরিবর্তন হবে? ভরবেগ কিন্তু 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা বেগকে 3 গুণ করি সেক্ষেত্রে কিন্তু ভরবেগও 3 গুণই হয়ে যাবে, ঠিক আছে। ভরবেগও কিন্তু 3 গুণই বাড়বে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেন, চাঁদে কোনো বস্তুর ওজন 60 নিউটন হলে পৃথিবীতে তার ওজন কত। দেখো এখানে কিন্তু ওজন বলেছে, যদি তোমাদেরকে ভর বলতো তাহলে তো তোমাদেরকে বলে রেখেছি যে ভর কিন্তু আনচেঞ্জ থাকে। চাঁদে যদি কোনো বস্তুর ভর 60 কেজি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীতে তার ভর 60 কেজি হবে, কিন্তু এখানে কিন্তু ওজন বলেছে। দেখো মনে রাখতে হবে পৃথিবীর গ্র্যাভিটেশনের তুলনায় কিন্তু চাঁদের যে গ্র্যাভিটেশন আছে সেটা কিন্তু 1/6, ঠিক আছে, অর্থাৎ 1/6 গুণ। তাই চাঁদে যদি কোনো বস্তুর ওজন 60 নিউটন হয়ে থাকে, আমাদের এখানে আসলে কিন্তু এই 1/6কে উল্টে দিতে হবে, অর্থাৎ এর যে ওজন সেটা কিন্তু হয়ে যাবে 360 নিউটন। কেন 360 নিউটন হয়ে যাবে? তার কারণ আমাদের এখানে যে গ্র্যাভিটেশন আছে সেই গ্র্যাভিটেশনের তুলনায় চাঁদে কিন্তু তার 1/6 ভাগ হয়ে যাবে। তাহলে চাঁদে যদি 1/6 ভাগ হয়ে থাকে, চাঁদে যদি 60 নিউটন হয়ে থাকে, তাহলে আমাদের এখানে পৃথিবীতে আসলে কিন্তু 6 আমাদেরকে গুণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 360 নিউটন সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেন, ব্যাটারির সাহায্যে যদি আমরা বাল্ব জ্বালাই, ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। ব্যাটারির সাহায্যে যদি আমরা বাল্ব জ্বালাই তাহলে কোন শক্তিতে পরিণত হয়। দেখো ব্যাটারির সাহায্যে যদি আমরা বাল্ব জ্বালাই সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক শক্তি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তি কিন্তু বৈদ্যুতিক শক্তিতে, ঠিক আছে, রাসায়নিক শক্তি কিন্তু বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় যদি আমরা ব্যাটারির সাহায্যে কোনো রকম বাল্ব জ্বালাই। এরপর দেখো যখন বাল্বটা জ্বললে কিন্তু বাল্বটা হিট হবে, সেক্ষেত্রে কিন্তু আলোক শক্তি তাপ শক্তিতে পরিণত হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেনে, যেখানে কিন্তু লেখাও আছে যে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব, চোখের কোন অংশটা লেন্সের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। দেখো আমরা যখন কোনো রকম লেন্স বা আমরা যখন কোনো রকমের চশমা আমাদের চোখে পড়ি, দেখো চোখের এই যে পোর্শনটা আছে এটা যদি আমাদের লেন্স হয়, এই লেন্সকে কিন্তু এই যে পোর্শনটা আছে যেখানে আমি মার্কিং করছি, এই যে লেন্সের যে পোর্শনটা আছে এখানে কিন্তু একটা একটা মাংসল জিনিস থাকে, ঠিক আছে, একটা মাংসের টুকরো থাকে যেটাকে কিন্তু বলা হয়ে থাকে সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশিটা কিন্তু আমাদের যে চোখের লেন্সটা আছে সেই লেন্সটাকে কিন্তু অ্যাডজাস্ট করে, অর্থাৎ আমরা যখন দূরে কোথাও দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু দূরে দেখার জন্য অ্যাডজাস্ট করে, আর আমরা যদি কাছে কোথাও দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু কাছে দেখার জন্য এই সিলিয়ারি পেশিটাই অ্যাডজাস্ট করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো পরের কোশ্চেন কি বলেছে, সূত্র F ইকুয়ালস টু GM/D স্কোয়ার এ জি এর মান কত। দেখো সবার প্রথমে এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্র্যাভিটির ল, ঠিক আছে, এটা কিন্তু গ্র্যাভিটির ল, অর্থাৎ ইউনিভার্সাল যে গ্র্যাভিটি আছে সেই ইউনিভার্সাল গ্র্যাভিটির ল কিন্তু এটা। এখানে এই যে জি, ঠিক আছে, এখানে এই যে জি আছে, এই জি মানে কি, অপশানগুলো কী দিয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি, সার্বজনীন মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষজ বল আর প্রযুক্ত বল। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দেখো ক্যাপিটাল জি মানে কিন্তু সবসময় মনে রাখতে হবে সার্বজনীন মহাকর্ষীয় ত্বরণ, ঠিক আছে।
স্মল জি মানে যেরকম আমাদের মহাকর্ষীয় ত্বরণ, ঠিক সেরকমভাবে ক্যাপিটাল জি মানে কিন্তু সার্বজনীন মহাকর্ষীয় ত্বরণ। যদি তোমাদেরকে স্মল জি বলে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর মহাকর্ষজ ত্বরণ, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুকে যদি আমরা পৃথিবীর ভেতরে ওপরের দিকে ছুঁড়ে মারি তাহলে সেটা কত বেগের নিচে নামবে সেটাকে কিন্তু বলা হয় থাকে মহাকর্ষীয় ত্বরণ। কিন্তু আমরা যদি ইউনিভার্সের মধ্যে কোনো একটা জিনিসকে ছুঁড়ে মারি, আমরা যদি স্পেসে গিয়ে কোনো একটা জিনিসকে ছুঁড়ে মারি, সেক্ষেত্রে সেই জিনিসটার যে নিচে পড়া হোক বা সেই জিনিসটার গতি হোক, সেক্ষেত্রে সেটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়া কিন্তু প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে রেলের গ্রুপ ডির জন্য সায়েন্সের প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।